জনগণের রাজনীতি নাকি রাজনীতিরই জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকুল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, সাথে আছেন প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া আছেন আমাদের সঙ্গে, বিএনপি দলীয় সাবেক হুইপ, বিএনপি দলীয় সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া আছেন আমাদের সঙ্গে। সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী বলেছেন বিভিন্ন ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর তারা জামায়াতের বিভিন্ন কোর্টের ম্যাজিস্ট্রেট বা হাইকোর্টের জাস্টিস জামায়াতের। আমি কিন্তু জামায়াতের বদনাম করতেছি না, আমি দুইটা জিনিস তফাৎ দেখাইতেছি। তিনি বলেছেন যে আমরা কি করি, বাস স্ট্যান্ড দখল করতেছি, আমরা লঞ্চ ঘাট দখল করতেছি, ফেরিঘাট দখল করতেছি, আর জামায়াত ইউনিভার্সিটি দখল করতেছে। তফাৎ দেখেন, নেতা হইলেই তো হবে না, নেতার কোয়ালিটি থাকতে হবে। আপনারা এই তফাৎ দূর করতে দল থেকে কি কোনো ব্যবস্থা নিচ্ছেন? মানে মানব সম্পদ উন্নয়নে যে নেতার কোয়ালিটি বাড়িয়ে লঞ্চ ঘাট থেকে ভার্সিটি দখল লেভেলে আনার জন্য কোনো ব্যবস্থা বা ট্রেনিং প্রজেক্ট বিএনপি হাতে নিয়েছে? এটা তো একদিনে হবে না, কারণ দীর্ঘদিন আপনার হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের কোনো রাজনীতিও নাই, এবং ছাত্রদের হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক যে সংগঠন সেটাও নাই, এবং শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক যে দাবি দেওয়া, এটা তো 15, 16, 18 বছরের ভিতরে কোনো প্রকার উদ্যোগ উদ্দীপনা এবং কোনো প্রকার প্রস্তুতি কোনো কিছু না। যারা যেটা করেছে আন্ডারগ্রাউন্ডে করেছে। আমরা যেহেতু আন্ডারগ্রাউন্ড সংগঠন করি না, ওপেনলি করি, ওপেনলি যেহেতু করতে পারি নাই, আলটিমেটলি শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠন করা হয় নাই। আর যারা আন্ডারগ্রাউন্ডে করে তারা 96 থেকে আন্ডারগ্রাউন্ডে করে, ওই রমনা রেস্তোরাঁতে বসে বসে, তারপরে মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক যে দলগুলি তারা বসে বসে তাদের সাংগঠনিক তাদের যে দিনের হিসাবপত্র সেগুলো নিয়ে তারা তখনও তৎপর, এখনও তৎপর। এদের জন্য কোনো সরকার থাকলো কি থাকলো না, আসলো কি আসলো না, যেহেতু আন্ডারগ্রাউন্ড, তো আন্ডারগ্রাউন্ডের তো আর কোনো সমস্যা থাকছে না, জবাবদিহিতা থাকছে না, তারপর আন্ডারগ্রাউন্ড হিসেবে কোনো আইনের আশ্রয় আসছে না, তো ওইভাবেই চলছে। এখন একদিনে আপনি এত বড় সমস্যার সমাধান করা যাবে না, মানুষের মোটিভ চেঞ্জ করা খুব ডিফিকাল্ট। 15 বছর চাঁদাবাজি থেকে, অস্ত্র থেকে। লঞ্চ ঘাট দখল করা সমস্যা না ভার্সিটি দখল করা সমস্যা? কোনো দখলই আমি পছন্দ করি না। আমি লঞ্চ ঘাট দখল করা পছন্দ করব না। আমি ছাত্র রাজনীতি যেহেতু করে আসছি ছোটবেলা থেকে, আমি শিক্ষা প্রতিষ্ঠান দখল করাটা আমি পছন্দ করব না, কারণ এখান থেকে তো নেতৃত্ব সৃষ্টি হয়। শিক্ষা প্রতিষ্ঠান নেতা নির্বাচনের একটা জায়গা, দলীয় সম্মেলন থেকে শুরু করে, প্যানেল পরিচয় থেকে শুরু করে, ছাত্র সংসদ নির্বাচন থেকে শুরু করে, তো এইখানে একবারে যত স্বচ্ছ তৈরি করে অদূর ভবিষ্যতে বাংলাদেশের নেতা নির্বাচিত হওয়ার, নেতা তৈরির কারখানায় তো শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা আজকে আসে নাই কেন? ছাত্র না থাকার কারণে, ছাত্রদের সংগঠন করতে না দেওয়ার কারণে, শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক রাজনৈতিক চর্চার প্রতিবন্ধকতার কারণেই কিন্তু ছাত্র রাজনীতিটার নেতৃত্বটা সেভাবে গড়ে ওঠেনি। আপনি ওই 90-এর 80-র দশকে আমরা যারা আছি, এর বাইরে তো ভিপিজিএস কিছুই না, বলতেই পারবেন না। নূরের যে ইলেকশন, এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সভ্যতা, যেটা তো সভ্যতার বুকে কালিমা লেপন, ওটাও তো রাতের অন্ধকারের ভোটের মধ্যে। আপাতত বিএনপি লঞ্চ ঘাট বা বাস স্ট্যান্ড দখল করে খুশি থাকছে, ভার্সিটি দখলের দিকে আমি বললামই তো, আমি লঞ্চ ঘাটেও খুশি না। আমি হচ্ছে ছাত্র সংগঠনের হল কেন্দ্রিক যে দখলবাজি, এটাও আমি মানসিকভাবে অ্যালাউ করি না, পছন্দ করি না। মোহাম্মদ মিরাজ মিয়া, এই যে আমাদের আর্মি ভাইয়েরা হাতে শুধু অস্ত্র থাকতে হয় না, মাথায় কিছু ঘিলু থাকতে হয়। এরা না বুঝে সংবিধান, না বুঝে স্টেট, বিভিন্ন দেশ থেকে গিয়ে একটু ঘুরে ফিরে কিছু অস্ত্র নিয়ে আসে, আর নিয়ে আসা মাথায় ঘিলু না থাকার কারণে অস্ত্রটা চালাইতে অক্ষম হয়ে পড়ে। কি অদ্ভুত একটা বাহিনী, কি অদ্ভুত গোয়েন্দা সংস্থা। কতগুলো বলেছেন আপনাদের দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রশ্ন
এক, আর্মি ভাইদের সংবিধান জ্ঞান এবং ভ্যালু টেস্টের কোনো পরীক্ষা কি এনসিপি নিয়েছে কিনা? কারণ কোন পরীক্ষার মাধ্যমে আসলে কোন পদ্ধতিতে তারা এই উপসংহারে উপনীত হলো যে আর্মিদের আসলে ঘিলু কম বা ঘিলু নাই? প্রশ্ন দুই, আর্মি ভাইয়েরা তো একটি নিয়োগ পরীক্ষার মধ্য দিয়ে বাহিনীতে চান্স পান, তো এনসিপি নেতারা এনসিপিতে কি কোনো যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে আসেন কিনা বা তাদের কোনো পরীক্ষা নেওয়া হয় কিনা? যেমন এনসিপিতে জয়েন করার আগে নাসিরউদ্দিন পাটোয়ারির ঘিলু টেস্ট করেছিলেন কিনা আপনারা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা সহ আলোচক হিসেবে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, গতকাল আমাদের জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন নিয়ে আমাদের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে একটি আলোচনা সভা ছিল। সেই সভাতে আমাদের দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি একটি বক্তব্য দিয়েছেন। আপনি যেটি উল্লেখ করেছেন আর্মিদের নিয়ে তিনি যেই কোর্টটি তিনি দিয়েছেন, এটি আসলে তার পুরো বক্তব্যের একটি অংশ। এটি তার ব্যক্তিগত বক্তব্য, কোনো দলীয় বক্তব্য নয়। তো ওই জায়গা থেকে আসলে তিনি এর আগেও যখন আমাদের যুব সম্মেলনের একটি প্রোগ্রাম ছিল, সেখানেও তিনি আসলে আর্মির যে সংস্কার, ডিজিএফআই এর যে সংস্কার, সেটির কথা বলেছেন। তো সেটির ধারাবাহিকতায় আসলে গতকাল তিনি বক্তব্যটি দিয়েছেন। বক্তব্যটির মূল উদ্দেশ্য ছিল আমাদের আর্মিদের যে সাংবিধানিক যে জ্ঞানের কথাটি বললেন, এই জায়গাটিতে আসলে বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের তার জীবনের যেই নিরাপত্তা, তার হচ্ছে যে নাগরিক যে অধিকার, তার প্রত্যেকটা রাজনৈতিক যে অধিকারগুলো রয়েছে, সেগুলো আমরা দেখেছি গত 15 বছরে কিভাবে ভুলুণ্ঠিত হয়েছে। ওই জায়গাটা থেকে আমরা দেখেছি এই যে গত 15 বছরে নাগরিক অধিকারগুলো যে ভুলুণ্ঠিত হয়েছে, এটার একটা অন্যতম অংশীজনও কিন্তু আসলে এই যে ডিজিএফআই ছিল। কিভাবে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই যে আজকেও দেখা গিয়েছে যে জেনারেল একজনের ব্যাপারে ভাইরাল হয়েছে যে উনি একাই হচ্ছে তিনি সিরিয়াল মানে মানুষকে হত্যা করেছেন প্রায় 1030 জনের মতো। কাদেরকে হত্যা করেছেন? বিরোধী রাজনৈতিক দলের। ওই জায়গা থেকে আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন এই যে গত তিনটি ইলেকশন, এই যে মানে প্রায় 10 কোটি মানুষের যে ভোটার অধিকার হরণ করা হয়েছে, ওই জায়গা থেকে যে আমাদের যে সেনাবাহিনীর যে দায়িত্ব, তারা কিন্তু ওই জায়গাটিতে তারা পালন করেনি। দ্বিতীয়ত হচ্ছে ডিজিএফআই এর মাধ্যমে এই রাষ্ট্রে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে যে গুম খুন অপহরণ থেকে শুরু করে ক্রসফায়ার থেকে শুরু করে এই জায়গাটিতে তিনি হাত দিয়েছেন। এই জায়গা থেকে আসলে পরবর্তীতে আমরা যেটি দেখেছি যে বিগত 15 বছরে এই যে বাংলাদেশের যে আর্মি সেনাবাহিনী রয়েছে, এটাকে কিভাবে আসলে দলীয়করণ করা হয়েছে। ওই জায়গাতে আসলে কোনো যে সিনিয়রিটির কোনো প্রাধান্য ছিল না, মেধা ভিত্তিক নিয়োগের কোনো প্রাধান্য ছিল না, অঞ্চল ভিত্তিক দলীয় স্বার্থভিত্তিক যে নিয়োগগুলো হয়েছে, ওই জায়গা থেকে মূলত নাসিরউদ্দিন পাটোয়ারির যে রিসেন্ট বক্তব্যগুলো, সেই জায়গা থেকে এবং আমাদের দলের যে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, তিনিও কিন্তু গত কয়েকদিন ধরে তার বক্তব্যে কিন্তু এই যে আর্মি ডিজিএফআই যে সংস্কার, সেই ব্যাপারে আসলে তারা কথা বলছেন। এই জায়গা থেকে আমরা মনে করছি যে আর্মি এবং ডিজিএফআই তাদেরও আসলে সেখানে সংস্কার আসা প্রয়োজন। কোনো দলের বা কোনো প্রতিষ্ঠানের কত লোকের দুর্নীতি, দুর্বলতা বা তাদের বিরুদ্ধে অভিযোগে কি পুরো বাহিনীর উপর আসলে পুরো বাহিনীর ঘিলু আছে কিনা প্রশ্ন তোলা যায় কিনা? ধরেন এনসিপির 5 জন গিয়ে কক্সবাজারে ঘুরতে গেল জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে, মানে না তো পুরো এনসিপি কক্সবাজারে ঘুরতে গিয়েছে, বিষয়টা তো তা নয়। নির্দিষ্ট কারো দোষ কি পুরো বাহিনীর উপর চাপানো যায় কিনা? যেমন আপনি কিছুক্ষণ আগে বললেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির একটা ব্যক্তিগত মতামত, তার বক্তব্য যদি ব্যক্তিগত মতামত হয়, কোনো বাহিনীর একজনের অভিযোগ আসলে পুরো বাহিনীর উপর বর্তায় কিনা? অভিযোগটি এই সেন্সে দেখেন, মিলিটারি আমাদের বা আর্মি তারা এজ আ রাষ্ট্রের একটা ইনস্টিটিউশন, একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের যারা নেতৃত্বস্থানীয় থাকে, ওই জায়গাটা যদি দলীয়করণ হয়, ওই জায়গাটা যদি আসলে একটা দলের প্রতি অন্ধ অনুকরণ করে, তাহলে কিন্তু আসলে এই উপরের র্যাঙ্কে যারা থাকে, পুরো ইনস্টিটিউশন প্রতিষ্ঠান হিসেবে কিন্তু ওই প্রতিষ্ঠানটা কলাপস করে এবং আপনার ওই অধীনে তাদের অধীনে যারা নিম্ন মানে পর্যায়ক্রমে যারা হায়ারার্কিটা আছে, তারা কিন্তু উপরের হায়ারার্কিকে মেনটেন করতে হয়। ওই জায়গা থেকে আমরা বলছি যে পুরো আমাদের যে আর্মি সিস্টেম, এটাকে মোর প্রফেশনাল করতে হবে এবং তাদের যে কাজ, তাদের হচ্ছে দেশের যে নিরাপত্তা এবং বহির্বিশ্ব থেকে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা, সেই প্রফেশনালিজম তাদের সেই কাজই যেন থাকে। তারা যেন আসলে রাজনীতিতে যে হস্তক্ষেপ, সেই হস্তক্ষেপে যেন তারা না আসে, এই সংস্কার নিয়ে আর কি আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আবদুল্লাহ তাদের বক্তব্যগুলো দিয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে কক্সবাজার সফরে দলের শীর্ষস্থানীয় 5 নেতার দলীয় শৃঙ্খলার ব্যত্যয় খুঁজে পায়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর জন্য তাদেরকে দেওয়া কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করে নিয়েছে দলটি। কারণ দর্শানোর নোটিশ দেওয়াটা কি ভুল ছিল, নাকি যাদের এগেইনস্টে দেওয়া হয়েছে বা যাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তারা দলে প্রভাবশালী, বেশ প্রভাবশালী বলে কারণ দর্শানোর নোটিশটি প্রত্যাহার করতে হয়েছে? বিষয়টি কোনটি? বিষয়টি হচ্ছে, দেখেন, প্রথমে আমি একটি নৈতিক জায়গা থেকে যদি আমরা এটি মোরাল গ্রাউন্ড থেকে যদি বিবেচনা করি, এখানে
সার্জিস আলম, জনাব হাসনাত আবদুল্লাহ, তারা যদি আমরা বলি যে 2024-এর যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ছিল, সেই গণ অভ্যুত্থানের সামনের কাতারের যারা নেতৃত্বস্থানীয় সেখানে দুজন ছিলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি অন্যতম ছিলেন। ওই জায়গা থেকে যেহেতু 5 আগস্ট আমাদের একটি ঐতিহাসিক দিন, এই 5 আগস্টের সাথে হাজারো আমাদের শিক্ষার্থীর মানে রক্ত জীবন জড়িত, হাজার হাজার শিক্ষার্থী সেখানে পঙ্গুত্ব বরণ করেছে। ওই দিনটিতে তাদের আসলে কক্সবাজার যে যাওয়ার বিষয়টি, এটি আসলে মোরাল দিক থেকে আমরা মনে করি যে এটি অনুচিত ছিল, এটি একটি আসলে তাদের কাজটি ঠিক হয়নি। কিন্তু এটি আসলে যেহেতু আমাদের দল থেকে যে জুলাই ঘোষণাপত্রের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আসলে আমাদের দল থেকে সরকারের পক্ষ থেকে 3 জনকে দাওয়াত দেওয়া হয়েছে, আমাদের আহ্বায়ক এবং সেক্রেটারি এবং সাথে যে কোনো আরেকজনকে। ওই জায়গা থেকে আমাদের আহ্বায়ক গিয়েছেন প্রোগ্রামে এবং সদস্য সচিব তিনিও প্রোগ্রামে গিয়েছেন, সাথে আরেকজনকে নিয়ে গিয়েছেন। অর্থাৎ তাদের একটি ব্যক্তিগত জায়গা থেকে তারা এই কক্সবাজার সফরটিতে তারা গিয়েছেন। তো এখন পার্টি হিসেবে তো আমি কারো ব্যক্তিগত জায়গায় তারা কি কক্সবাজার যাবে না কোথায় যাবে, ওই জায়গাটিতে আসলে রাজনৈতিক দল হিসেবে তো আমি সেখানে ইন্টারফেয়ার বা হস্তক্ষেপ করতে পারি না। এই জায়গা থেকে আসলে তারা কারণ দর্শানোর নোটিশটি আসলে তাদের উপর থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। জি, ফয়েজ আহমদ, বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইল না দিলেও টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে এই নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজকে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তার ব্রিফিংয়ে বলেছেন তিনিও আসলে বা উপদেষ্টা মণ্ডলের অন্য কেউ জানেন বলে তিনি জানেন না যে কী কারণে ঠিক ছবি সরাতে বলা হয়েছে, কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঠিকই তার ছবি আছে যতদূর শেষ খবর পাওয়া পর্যন্ত আমি জানি। কেন ছবি সরানো হয়েছে ফয়েজ আহমদ? জি, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আপনি যে বক্তব্যটা বলছেন যে ইমেইলে নয়, চিঠিতে নয়, টেলিফোনে নির্দেশ দেওয়া হচ্ছে, এটা কি মানে আপনার কাছে কি কোনো এভিডেন্স আছে? আমাদের না, পুরো বিষয়টি নিয়ে এক ধরনের দোয়াশা, আসলে উপদেষ্টা এবং এটা নিয়ে খুব কনফিউশনের কিছু নেই। আমি আপনার পুরো কনফিউশনটা পরিষ্কার করে দিই। আসলে প্লিজ, এটা হচ্ছে যে আপনার জুলাই অভ্যুত্থানের পর 8 আগস্টের পর বা 5 আগস্টের পর থেকে বাংলাদেশের প্রায় সবগুলি সরকারি অফিস আদালত থেকে পুরনো পোর্ট্রেট বা ফ্যাসিবাদকে রিপ্রেজেন্ট করে এরকম সকল পোর্ট্রেট সরিয়ে নেওয়া হয়। কোথাও কোথাও আগে সরিয়ে নেওয়া হয়েছে, কোথাও কোথাও পরে সরিয়ে নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে কোনো প্রকার নির্দেশনা ছাড়াই আমাদের বহু মিশন গত 3, 4, 5 মাসে সরিয়ে ফেলা হয়েছে। সাম্প্রতিক সময়ের 2-1টি মিশনে যখন সরানো হয়েছে তখন বেসিক্যালি আমরা খবরটা পেয়েছি। তখন আমাদের কাছে এটা একটা অনেক বড় খবর হিসেবে সামনে এসেছে। এটা কিন্তু 1 দিন 2 দিন বা 1 মাস 2 মাসেও নয়, এটা 8 আগস্টের পর থেকেই কন্টিনিউয়াসলি বিভিন্ন মিশন বিভিন্ন সময় সরিয়েছে। যেমন আপনি বলছিলেন যে এখনো ফরেন মিনিস্ট্রির ক্যাফেটেরিয়ায় একটা ছবি এখনো আছে, আপনি বলছেন। দেখেন, ফরেন মিনিস্ট্রির অফিস, আমি যতদূর জানি না আপনি মিনিস্ট্রি বলছেন, তো আমি আপনাকে কারেকশন করে দিলাম, সেটা ক্যাফেটেরিয়ায়। আপনি আপনি মিনিস্ট্রিতে যখন ফরেন মিনিস্ট্রির সঙ্গে যখন আমাদের মিশনগুলি নানান সময় কানেক্ট হয়, তারা দেখতে পায় যে এই আমাদের সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই পোর্ট্রেট আর নেই। বেসিক্যালি মানে কোনো ধরনের লিখিত নিয়ম ছাড়াই 8 আগস্টের পর থেকে এই সরকার একটা নো পোর্ট্রেট পলিসির মধ্যে আছে। কোনো পোর্ট্রেট কারো আপনি প্রধান উপদেষ্টার ছবিতে কোথাও টানানো হয়নি, পোর্ট্রেট পলিসির মধ্যে নাই। এই বিবেচনাতেই যেহেতু প্রধান উপদেষ্টার ছবি টানানো হচ্ছে না, আগে কি হতো ইকুয়ালি প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের ছবি টানানো হতো, ইকুয়ালি বিভিন্ন মিনিস্ট্রি এটা সরিয়ে ফেলেছে। যেহেতু একটা ছবি শুধু রাখবে না, ওই জায়গা থেকে এটা কোনো নির্দেশনার বিষয় নাই। এই জন্যই যে জায়গাটা কনফিউশনটা তৈরি হচ্ছে, আমি যেটা বলছি আপনাকে ক্লিয়ার করবো, কোনো টেলিফোন নির্দেশনারও প্রয়োজন হয়নি, এটা অটোমেটিক্যালি হয়েছে। বিভিন্ন অফিস দেখে, সরকারি অফিসে কি হয় যে ধরুন চিফ অ্যাডভাইজার অফিস, সেটা দেখে অন্য মিনিস্ট্রিগুলি একটা সিদ্ধান্ত নেয় চিফ অ্যাডভাইজার অফিসে কোনো ছবি নেই, আমি আমার মিনিস্ট্রিতে রাখবো কেন। সুতরাং এখানে কোনো কনফিউশনের কিছু নেই। এবং এইটা নিয়ে আনফর্চুনেটলি রাষ্ট্রপতিকে সরিয়ে ফেলা হচ্ছে নির্বাচন বিলম্বিত করার জন্য, একটা এটা দীর্ঘদিন ধরে হচ্ছে, গত 1 বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন মিশন সরিয়ে নিয়েছে। ছবি হঠাৎ করে সরানো হচ্ছে এবং যার ইচ্ছা মিশনে রাষ্ট্রপতির ছবি রাখতে পারেন, যার ইচ্ছা রাখতে পারেন না, বিষয়টি ইচ্ছা স্বাধীন। কারণ আমার এখানে কোনো লিখিত কোনো নির্দেশনা নেই। আমাদের এখানে যেই আইন ছিল বা যেটা ছিল যে ছবি টানানো হবে, সেইটা এই সরকার শুরু থেকে একটা নো পোর্ট্রেট পলিসির মধ্যে আছে। এটা কোনো আইন কানুন বিধি নিষেধ করে নয়, একটা পরিস্থিতিতে আমাদের এখানে তৈরি হয়েছে। আর ছবি দিয়ে কি হয় সেটা তো আমাদের কাছে পরিলক্ষিত সবকিছুই। সুতরাং ওই বাস্তবতা থেকে সরে আসা, এটার আলাদা কোনো সিগনিফিকেন্স নাই। এটা একটা ঘটনা, আপনি যেটা বলছেন, আপনার সঙ্গে আমি একমত, এটা একটা ঘটনা, কিন্তু এটার আলাদা কোনো সিগনিফিকেন্স। জি, ডক্টর আসিফ মোহাম্মদ শাহান স্যার, রাজপথে আপনাদের সহযোদ্ধা যতদূর আমি জানি ডক্টর কামরুল হাসান মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের একজন সক্রিয় সদস্য, তাকে কালচারাল ফ্যাসিস্ট ট্যাগ দিয়ে তার ছবিতে জুতা নিক্ষেপ করা হলো। কামরুল হাসান স্যার লিখেছেন, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগ
করা জরুরি নয়, বরং বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের করাল গ্রাস থেকে মুক্ত করাই এখন সময়ের দাবি সহ আরও অনেক কিছু তিনি তার সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন। 2024-এর জুলাই রাজপথে নেমেছিলেন, 2025-এ এমন দিন আসবে সেটাকে ভেবেছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। না, ভাবিনি। যদি আপনি এক কথায় উত্তর চান তাহলে হচ্ছে গিয়ে ভাবিনি। এখন এই জায়গাটায় যে আসছে এটাকে যদি আমি একটু ব্যাখ্যার দিক থেকে আসি, দুটো ব্যাপার। এক হচ্ছে আমার মনে হয় যে যারা রাজনীতি করছেন, রাজনীতির সাথে যারা জড়িত আছেন, তাদেরও যেমন একটা আকাঙ্ক্ষা, আমরা যারা বাইরে আছি কিন্তু রাজনীতিটার খোঁজ রাখছি, আমরা একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি যে সোসাইটিটা বা সমাজটা আসলে কোন দিকে যাচ্ছে বা আমি আসলে কী ধরনের সমাজ চাচ্ছি। এখন আপনি যেটা বললেন যে জুলাই অভ্যুত্থান পরবর্তীতে যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটা তো আপনি নিশ্চয়ই জানেন যে আমরা যেই বাইনারির মধ্যে চলে যাচ্ছিলাম, আজ ভার্সেস দেম, এই পলিটিক্সের মধ্যে চলে যাচ্ছিলাম, আমরা ডিমিন করার যে প্রবণতা বা মানুষকে হচ্ছে গিয়ে কোনো একটা ট্যাগ দিয়ে তারপরে হচ্ছে গিয়ে তাকে একটা নেগেটিভ কোনোটেশনে ফেলা, আমরা তো সেটা থেকে বের হয়ে আসতে চাচ্ছিলাম। এবং সেটা যদি বের হয়ে জায়গার কথা বলি, আমরা দেখেছি যে এনসিপির সেরা আছেন, ওনারা বারবার একটা কথা বলে এসছেন, যে কারণে আমি ওনাদের সাধুবাদ জানাই, যে নাগরিক অধিকারের যে জায়গাটা, যে প্রত্যেকটা মানুষের নাগরিকের মিনিমাম অধিকারের জায়গাটুকু আপনার এনশিওর করতে হবে যে কোনো রাজনৈতিক দলগুলোকে, যেটা আমি নিশ্চিত যে বিএনপিও সে একই জায়গাটা করে। আমরা যখন এই নাগরিক অধিকারের কথা বলছি, সেই নাগরিক অধিকারের মধ্যে ডেফিনেটলি মত প্রকাশের যেটা যাচ্ছে, এবং মত প্রকাশটা তখনই ক্ষতিকর হয় যখন সেটা আরেকজনকে আহত করে, এবং আহতটা একটা ডেমনস্ট্রেবল হার্ম হতে হবে। মানে আপনার অনুভূতি আহত হয়েছে, সেটা একটা রাষ্ট্রের জন্য বিবেচ্য বিষয় হতে পারে না। যদি হয় যে আপনি আপনার কোনো বক্তব্যের মাধ্যমে ভায়োলেন্স ইনসাইট করছেন, সেটা হয়ে যায় হচ্ছে গিয়ে সমস্যার ব্যাপার। আপনি তো এই ধরনের একটা সমাধি হচ্ছে গিয়ে চেয়েছেন। এবং আমরা যেটা দেখেছি, যে জায়গাটা আমরা এসে এখন দাঁড়াচ্ছি, আমি শুধু কামরুল হাসান মামুন স্যার, আমি স্যারের কথাই শুধুমাত্র বলবো না, আমি ইন জেনারেল এই ধরনের ট্যাগিং, যাদের বিরুদ্ধে আপনি কোনো সুস্পষ্ট প্রমাণ বা কিছু দেখছেন না, এই ছাড়া একটা মানুষের শোক প্রকাশ করার যে রাইটস, আমি সেই অধিকারকে আমি সম্মান করি। আপনি তার সাথে একমত হতে না পারেন, আপনি দ্বিমত করতে পারেন, আপনি তার সাথে হচ্ছে গিয়ে কোনো একটা বিতর্কে যেতে পারেন, আপনি হচ্ছে গিয়ে ব্যক্তি মানুষের ভূমিকা কতখানি থাকবে সেটা নিয়ে আপনি বিতর্ক করতে পারেন। যে মোমেন্টে আপনি হচ্ছে গিয়ে একটা ট্যাগ দিয়ে দিচ্ছেন, সেই মোমেন্টে আপনি আলোচনার যে জায়গাটা, সেটাকে আপনি বন্ধ করে দিচ্ছেন। রাষ্ট্রবিজ্ঞানে আমরা একটা কথা বলি যে রাজনীতি একটা পর্যায়ে, সে রাজনীতির একটা স্বাভাবিক ধারা আছে, কিন্তু বর্তমান পর্যায়ে এই রাজনীতিকে আমরা অনেক সময় বলি যে রাজনীতি অনেক সময় একটা ন্যাস্টি, আমি জাস্ট টার্মটা ইউজ করছি, ন্যাস্টি হয়ে যায়। এই ন্যাস্টি হওয়াটা না কতগুলো ধাপের মধ্য দিয়ে যায়। প্রথম ধাপটা হচ্ছে কি আপনি নেম কল করেন, আপনি নাম দেন, কোনো একটা ট্যাগ করেন। দ্বিতীয় জায়গায় এসে আপনি অ্যাকুইজ করেন যে উনি এই কাজ করেছেন, এবং তখন হচ্ছে গিয়ে অনেক সময় কনস্পিরেসি থিওরি বানিয়ে হচ্ছে গিয়ে আপনি এটা করেন। 3 নম্বর ধাপে এসে হচ্ছে গিয়ে আপনি ইন্টিমিডেশন বা থ্রেটের জায়গায় চলে আসেন। 4 নম্বরে এসে আপনি হচ্ছে গিয়ে ভায়োলেন্সটাকে ইনসাইট করেন। কারণ আপনি দেখুন যে এই ঘটনাটা যেটা আপনি বললেন যে কালচারাল ফ্যাসিস্ট ডাকাটা, আপনি নেম কল অলরেডি টিক চিহ্ন দিয়ে দিয়েছেন, এটা আপনি করে ফেলেছেন। আপনি স্ল্যান্ডার অ্যাকুইজ এটাও করছেন, যখন আপনি কালচারাল ফ্যাসিস্ট বলছেন, আপনি তাকে অ্যাকুইজিশনের জায়গাটাতে আপনি নিয়ে গেছেন। আপনি যখন জুতা নিক্ষেপের মতো অনুষ্ঠান আয়োজন করছেন, তখন কিন্তু আপনি ইন্টিমিডেশনের জায়গাটাও আপনি ক্রস করে ফেলেছেন। তাহলে আপনার পলিটিক্সের যে ন্যাস্টিনেসের জায়গাটা, সেটার 3টা ধাপ আপনি অলরেডি ক্রস করে ফেলেছেন। খুব ডেঞ্জারাস একটা জায়গায় আপনি আছেন। আপনার নেক্সট ধাপটা কি? আপনি হচ্ছে গিয়ে ভায়োলেন্স ইনসাইট করবেন, তাদেরকে আপনি হচ্ছে গিয়ে ভায়োলেন্সের কেন্দ্রে দাঁড়িয়ে আপনি মানুষকে আহ্বান জানাবেন তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়ার জন্য। এখন প্রশ্নটা হচ্ছে, আপনি আমাকে যে প্রশ্নটা করলেন, আমরা কি সেটা চেয়েছিলাম? সেই জায়গাটা কি আমরা চেয়েছিলাম? আমরা কেউ যেটা বললাম যে আমার মতামতের সাথে একজন মিলছে, তাকে সাধুবাদ জানানোটা যতটা গ্রহণযোগ্য, তার চাইতে বেশি গ্রহণযোগ্য তো সেইটা আমার মতামতের সাথে মিলছে না, আমি সেটাকে অ্যাকসেপ্ট করছি, তার সাথে আমি বিতর্কে আসছি, তার সাথে আমি বক্তব্যে আসছি, তার সাথে আমি দ্বিমতটা জানাচ্ছি। সেটাকে যখন আপনি একটা ট্যাগ দিচ্ছেন, যেটা আমি শুরুতেই বললাম, আপনি সেই রাস্তাটা বন্ধ করে দিচ্ছেন। আপনার আজকের অনুষ্ঠানে যে টাইটেল, জনগণের রাজনীতি না রাজনীতির জনগণ, এটা কি আর সেই জায়গায় এসে জনগণের রাজনীতি থাকছে? সো ওই জায়গাটা তো আমরা কেউই আশা করি। জি, আসিফা আশরাফি পাপিয়া, কেউ বলছেন, এই যেমন সাংবাদিক জুলকারনাইন শায়েরের কথা যদি বলি, তিনি বলছেন আপনি যদি 15ই আগস্টে শেখ মুজিবুর রহমানকে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্মান জানানোটা খালি চোখে দেখেন, তাহলে মনে হবে এটি হয়তো তার 1971 সালে দেশকে স্বাধীন করার সংগ্রামে অবদানের জন্য, কিন্তু অন্তরালে ঘটে গেছে এক ভয়াবহ ষড়যন্ত্র। পুরোটাই ছিল একটা ওয়েল কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন। আপনি কি কোনো ষড়যন্ত্র দেখেন যে মানুষটির
হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতা এলো বাংলাদেশের, তাকে শ্রদ্ধা জানানো ষড়যন্ত্রের মধ্যে পড়ে কিনা, বা আপনি কোনো ষড়যন্ত্র দেখেন? এখানে ব্যাপার হচ্ছে কি, যে শেখ মুজিবুর রহমান সাহেবের যে মুক্তিযুদ্ধে 7ই মার্চের যে অবদানটা ছিল, এর আগের থেকেও নিজেটা করছিলেন। ক্ষমতায় আসার পর থেকে তার নেতা হিসেবে যে আচরণ এবং সংগঠক হিসেবে যেটা, রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে উনি টোটালি ব্যর্থ। এবং ওনার ব্যর্থতার পরিসমাপ্তি তো যাই হোক ঘটে গেল 4-4.5 বছরে, কিন্তু 15 বছর শেখ হাসিনা ওয়াজেদ যা করলো, একবারে শেখ মুজিবুর রহমানের কফিনে পেরেকটা পুঁতে দিল। মানে প্রত্যেকটা জায়গায় তাদের নাম ব্যবহার করে তাদেরকে যত্রতত্র ছবি থেকে শুরু করে প্রচার প্রচারণা এবং কর্ম অপকর্ম সব জায়গায় এই মৃত মানুষটাকে, যার মুক্তিযুদ্ধে মানুষ অনুপ্রাণিত হয়েছিল 7ই মার্চের ভাষণে, তারপরে যদিও উনি চলে গেছিলেন পাকিস্তানের জেলখানায়, বাংলাদেশের মানুষরাই মুক্তিযুদ্ধ করেছে, তো সেই জায়গাটাতে নিজেই পচন ধরাই দিছে। এখন আপনি ব্যক্তি শেখ মুজিবকে নিয়ে যদি আলোচনা করেন, তো ব্যক্তি শেখ মুজিবকে বিতর্কিত করলোটাকে তার নিজস্ব কন্যাই কিন্তু করলো। এখন আপনি যদি বলেন 15ই আগস্ট, তাহলে কি এইটা একটা মানুষের ফিজিক্যাল মৃত্যু, আর আপনি যদি বলেন জুলাই আগস্টের অভ্যুত্থানটা কি, এইটা একবারে সাংগঠনিক মৃত্যু একটা। এবং এই সংগঠনের প্রধান যিনি, যাকে কেন্দ্র করে একসময়কার ছাত্র জনতার যুবকরা আবেগ অনুভূতি নিয়ে এই সংগঠনটা করতো, ব্যক্তিটার দিকে তাকিয়ে থেকে করতো, একবারে রীতিমতো পেরেক মেরে দাফন করে উনি সুন্দর করে নিরাপদ সহকারে, শুধু একা না, তার সবাইকে নিয়ে টিয়ে নিরাপদ জায়গায় ওনারা চলে গেছেন। বিশেষ করে 3টা টার্মে নির্বাচিত এমপি থেকে শুরু করে প্রত্যেকটা অফিসিয়াল প্রধান থেকে শুরু করে এবং তাদের অঙ্গ সংগঠনের কেন্দ্রের প্রধানরা পর্যন্ত চমৎকারভাবে যে নিরাপত্তা সহকারে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আর আমরা বাংলাদেশের মানুষ অস্বস্তিতে আছি, কি চাইলাম, কি পেলাম, কি হবে, এই 3টা প্রশ্ন প্রত্যেকটা মানুষের ভিতরে সারাদিনের কর্মকাণ্ড শেষ করার পরে যখন নিরিবিলি নিজের বিবেককে প্রশ্ন করা হয়, এই 3টা প্রশ্নের প্রত্যেকটা মানুষ তার বিবেককে এবং মনকে করে বলে আমার ধারণা। ফয়েজ আহমদ, গত 15 আগস্টে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে এসে আটক হয়েছে কয়েকজন, মারধর ও নিপীড়নের শিকার হয়েছে। ঘটনাস্থলে সাদা পোশাকে উপস্থিত ছিলেন ধানমন্ডি থানার ওসি কৈশ্যেনু মার্মা। তাকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের দেয়া নির্দেশনা পুলিশ অনুসরণ করছে দাবি করে তিনি বলেছেন, আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন কিছুদিন আগে আমাদের যে প্রেস সচিব তিনি কিছু ইনস্ট্রাকশন দিয়েছিলেন, সেই ইনস্ট্রাকশন মোতাবেক আমরা কাজ করব। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পুলিশ তো ইনস্ট্রাকশন পায় তাদের চিফের কাছ থেকে, আমরা তো তাদের তরফ থেকে কোনো ইনস্ট্রাকশন দিই না, পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার মতো কাজ করে। তার আগে তিনি তার মতো করে বলেছিলেন, যখন শ্রদ্ধা জানানোর কথা সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ, তাদের কোনো কার্যক্রম সেখানে হবে না। তো এরকম কথার পিঠে কথা, তার মধ্যে আমরা দেখলাম আটক হয়েছেন কয়েকজন, নিপীড়নের শিকার হয়েছেন। প্রেস সচিব নির্দেশনা না দিলেও পুলিশ তার নির্দেশনা মোতাবেক কাজ করতে গেল কেন? আপনি কি মনে করেন, মানে এ নিয়ে কি স্বরাষ্ট্র উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে তাদের প্রতি কোনো নির্দেশনা ছিল না, তাদেরকে প্রেস সচিবের নির্দেশনা অনুযায়ী প্রাথমিকভাবে কাজ করতে হলো? এটা আপনি আমাকে কেন প্রশ্ন করছেন? আপনি তো প্রেস সচিবের বক্তব্য পেয়েছেন, আপনি নিজে বলছেন যে প্রেস সচিব এই বক্তব্য দিয়েছেন যে উনি কোনো নির্দেশনা দেননি। এমনকি আপনি যে জিনিসটি পরে ওই ওসিও কিন্তু বলেছে, যেটা আমি এমনি বলে ফেলেছিলাম, প্রেস সচিব আমাদের কোনো নির্দেশনা দেননি। পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো নির্দেশ দিলে তো তার এরকম কথা বলার কথা না। সেটাই আমাদের প্রশ্ন, যে সেটা সে কেন বলল। প্রেস সচিব কেন, তাকে একটা থানার ওসিকে প্রেস সচিব কেন নির্দেশনা দিতে? এটা তো কোনোভাবেই কোনো বিবেচনাতে নির্দেশনা দিয়েছেন, ওপেনলি বলেছেন, সেটা তো ওপেনলি কোথায় বলেছেন, ক্লোজ করে কিছু বলেননি, তিনি সংবাদ সম্মেলনে বলেছেন। কি বলেছেন আমি সেটা বলছি, আপনাকে পড়ে শোনাচ্ছি। তিনি যেটা বলেছেন ফরেন সার্ভিস একাডেমিতে, সেটা 10ই আগস্টের ঘটনা, এবং তিনি বলেছেন যে বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়েছে, এটি দুঃখজনক, তবে এই দিনটি আগস্টের অন্য 31 দিনের মতোই কেউ ধানমন্ডিতে বা কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ যেহেতু আওয়ামী লীগের দলীয়, প্রথম কথা হচ্ছে আমি বলি, প্রেস সচিবের যে বক্তব্য, প্রেস সচিবের ব্যক্তিগত কোনো বক্তব্য, সরকারের মুখপাত্র, সরকারের বক্তব্য। সুতরাং সরকার যদি কোনো সুনির্দিষ্টভাবে কোনো বক্তব্য দিয়ে থাকে থানার ওসিকে, শুনেন আপনি ওই হাইকোর্টে যে রায় হয়, এরপরে আমরা দেখি ইউনোরা তার পাহাড় কাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, বলে কেন কাটছেন, এখন আমি রায়ের কপি পাই নাই, তখন দেখে না। আর এখানে প্রেস সচিব প্রেস কনফারেন্সে বলেছে আর থানার ওসি একদম নির্দেশনা পেয়ে গেছে, এটা একটা লেম। হ্যাঁ, মূল কথা হচ্ছে শুধু এটা নয় যে 32 নম্বরে একজন এসে অনেককেই আটক করেছে পুলিশ, নানানজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে, একজনকে জেলে প্রেরণ করা হয়েছে, একজন রিক্সা চালককে।
সে তো এই বিষয়টা তিনি জামিনও পেয়েছেন। হ্যাঁ, এই বিষয়টা সরকারের নজরে এসেছে। টোটাল বিষয়ে কেন তাকে গ্রেফতার করা হলো, কি অভিযোগের ভিত্তিতে যেই মামলায় তাকে জেলে পাঠানো হলো, সেটা দ্রুত রিপোর্ট চাওয়া হয়েছে ওই ওসির কাছ থেকে, এবং ওসির যে এই সমস্ত বক্তব্য, এই সমস্ত বক্তব্যের ভিত্তি কি সেজন্য অলরেডি পুলিশের পক্ষ থেকে তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এটা হচ্ছে বাস্তবতা। দেখুন, আমরা এমন এক সিস্টেমের মধ্যে এমন এক বাহিনী নিয়ে বা অনেকগুলি উইং নিয়ে এমনভাবে কাজ করি, এখানে যে অতি উৎসাহী মানুষের অনেক সংখ্যা ছিল না, এটা তো সব চলে যায় না কোথাও, নানান সময় পারফর্ম করার জন্য রেডি হয়ে থাকে, বুঝলেন না? যেই মানুষগুলি আওয়ামী লীগের সময় অতি উৎসাহী হয়ে যে নানান অপকর্মে জড়িয়ে পড়েছিল, এদের কেউ কেউ কিন্তু আবার এখন সুযোগ খুঁজবে কখন কার হয়ে অতি উৎসাহে জড়িয়ে থাকা যায়। এটা করে তো আমরা দেশ হিসেবে আগাতে পারবো না। সুতরাং একজন ওসি কেন এই কাজ করবেন, কেন একজন রিক্সা চালককে আটক করার পরে একটা হত্যা চেষ্টা মামলায় আপনি জেলে পাঠিয়ে দিবেন, এই বিষয়গুলিতে ইনভেস্টিগেট করতে হবে। প্রথম কথা হচ্ছে এটা হওয়া উচিত হয়নি কোনোভাবেই। ধানমন্ডি থানার ওসি এই কাজটি করতে পারেন না, এটা সরকার অ্যাডমিট করে। সরকার কি সেজন্য তার ভূমিকা কি, এই বিষয়ে কি করা হচ্ছে সে ব্যবস্থা চেয়ে অলরেডি তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এখন এই জায়গাটা যদি এভাবে ইঙ্গিত করা হয়, প্রেস সচিবের নির্দেশনা, কেন ওসি কেন প্রেস সচিবের নির্দেশনা মানতে যাবে? তার মন্ত্রণালয় থেকে নির্দেশনা না পেলে সে তো সরকারের মুখপাত্র, তিনি একটা কথা বলে আমাদের দেশ প্রশাসন যদি এভাবে কাজ করতো, প্রতিদিন মানুষ বলছে যে এইটা বন্ধ করতে হবে, ওইটা বন্ধ করতে হবে, সব বন্ধ হয়ে যেত তো। এত মানে প্রোঅ্যাক্টিভ হয়ে গেছে প্রশাসন। প্রোঅ্যাক্টিভ ভাবে কাজ করলেও দোষ, না করলেও দোষ। অনেক ক্ষেত্রে হয় কি, আপনি যখন একটা সুনির্দিষ্ট দায়িত্ব নিয়ে কাজ করবেন, আপনি অনেক কিছুই প্রোঅ্যাক্টিভলি করতে পারেন না। জি, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, একটু পরে ফিরছি। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে মিরাজ মিয়া আছেন। মিরাজ মিয়া, আইন ও সালিশ কেন্দ্রের এক বিবৃতিতে আজ বলেছে আশোক মনে করে যে শোক প্রকাশ করা বা না করা যে কোনো বিষয়ে প্রতিবাদ, সমর্থন বা মৌনতা এবং মত প্রকাশ এসব নাগরিকের মৌলিক অধিকার। এ অধিকার দমন করা মানে সংবিধান ও মানবাধিকারের সরাসরি লঙ্ঘন। সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাধীনতা কেড়ে নিয়ে রাষ্ট্র যদি উদ্দেশ্য প্রণোদিত দমন পীড়নে লিপ্ত হয়, তবে তা শুধু অগ্রহণযোগ্য নয়, গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। তারা 15 আগস্টে ধানমন্ডি 32-এ যা ঘটেছে সেসব নিয়ে নানান ধরনের কনসার্নও জানিয়েছে। মত প্রকাশের স্বাধীনতার লঙ্ঘন দেখতে পাচ্ছেন, ট্যাগিং এর কালচার দেখতে পাচ্ছেন? আমরা যেটি বলি, আসলে গত 15 আগস্ট যে ব্যাপারটি ঘটেছে, ওই জায়গা থেকে আমাদের আহ্বায়ক তিনি স্পষ্ট করে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বলেছেন শেখ মুজিবুর রহমানের যেই ভূমিকা বাংলাদেশ রাষ্ট্র গঠনে 1971 পূর্ব এবং মুক্তিযুদ্ধ এবং তার সময়কার যার যে ভূমিকা, সেই ভূমিকাটাকে আমরা স্বীকার করি, কিন্তু তার 72 পরবর্তী একজন শাসক হিসেবে 72 থেকে 75 সময়কার তার যে শাসনামল, সেই শাসনামলকেও কিন্তু আমরা একইভাবে ক্রিটিক করি। এই জায়গা থেকে আমরা যেটি দেখেছি গত 15 বছর শেখ মুজিবুর রহমানের যে দুইটা দিক, একটা তার রাষ্ট্র গঠনের পূর্বে, আরেকটা তার শাসক হিসেবে, ওই জায়গাটা থেকে আমরা দেখেছি গত 15 বছর তার 72 থেকে 75 পর্যন্ত যে শাসনামল, এই শাসনামল নিয়ে কাউকে কোনো ক্রিটিক করতে দেওয়া হয়নি, তাকে শাসক হিসেবে তাকে মূল্যায়ন করারও সুযোগটি দেওয়া হয়নি। এই জায়গা থেকে আমরা বলছি যে এই জায়গাটিতে আসলে যে টিট ফর ট্যাট রাজনীতিতে আপনি গত 15 বছর আমরা দেখেছি যে জিয়াউর রহমানের তার মাজার ওখানে যাবে মানুষ, সেটাকে সেখানে বাধাগ্রস্ত করেছে। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি সেখানে ছাত্রলীগ ধরে ধরে মোবাইল চেক করতেছে যে তারা আসলে জিয়াউর রহমানের ইয়াতে যাচ্ছে কিনা, প্রোগ্রামে যাচ্ছে কিনা। এই জায়গাটা থেকে আমরা আসলে মনে করি যে এটা একটা এটা আপনার একটা গণ অভ্যুত্থান পরবর্তী সিচুয়েশনে একটা ভায়োলেন্স আপনার যেটা হয় গণ অভ্যুত্থান পরবর্তীতে, আপনার মানুষের যে র্যাশ, মানুষের যে ক্রোধ, যে ক্ষোভ, সেটা কিন্তু কিছুদিন থাকে। ওই জায়গাটা থেকে আমরা মনে করছি যে এটা ওই ধরনের একটা ক্ষোভ। তবে রাষ্ট্রের নাগরিক অধিকার হিসেবে যার ইচ্ছে সে শোক প্রকাশ করবে, যার ইচ্ছে সে শোক প্রকাশ করবে না। এই জায়গাটি থেকে আমরা আসলে যেটি বলছি যে 15 আগস্ট যেটি ঘটেছে, যেটি আসলে পাপি আপু বললেন, যেটি আপনিও পরে শোনালেন যে একজন সাংবাদিক বলেছে এটি একটি ওয়েল অর্গানাইজড প্ল্যান। আমি আসলে যেটি দেখেছি, এবং যারা আসলে এই যে বাংলাদেশের কালচারাল জগতে যারা আছেন, তারা সবাই দেখি যে তারা আসলে বলে রেখেছেন আমরা আসলে তো রাজনীতির সাথে জড়িত না, আমরা দেশকে ভালোবাসি এবং এই দেশের স্থপতি হিসেবে শেখ মুজিবুর রহমান আছেন, আমরা তাকে বিনম্র শ্রদ্ধা জানাই। কিন্তু এই জায়গা থেকে আপনি যদি দেখেন, এই যারা বিনম্র শ্রদ্ধাটি জানিয়েছে তারা রাজনীতির সাথে যুক্ত না। যেহেতু রাজনীতির সাথে যুক্ত না, তারা বলছে তারা দেশকে ভালোবাসে, দেশের একটি অন্যতম
স্থপতি হিসেবে তারা শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়েছে। তাদের যদি আপনি সোশ্যাল মিডিয়াতে তাদের প্রোফাইলে যান, গত 17 বছর ধরে কিংবা তাদের বিগত পুরো এন্টায়ার লাইফে সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে আসলে বাংলাদেশ নামক রাষ্ট্রের মধ্যে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, জিয়াউর রহমানকে নিয়ে তাদের একটা ইভেন সিঙ্গেল পোস্টও তাদের টাইমলাইনে আপনি দেখবেন না। এই রাষ্ট্র গঠনে যে আপনার হচ্ছে মাওলানা ভাসানী, একটা সিঙ্গেল পোস্টও দেখবেন না। এই রাষ্ট্র গঠনে যে ওসমানী আছে, তাদের কারো কোনো দেখবেন না। তো এই জায়গা থেকে আসলে আমরা বলছি যে বাংলাদেশে যে কালচারাল ফেসিজম নামে যে আসলে ট্যাগিংয়ের কথা আপনারা বলেন বা যেটি নাই বলেন, এই ব্যাপারটি আসলে আংশিক তো সত্য। এই জায়গা থেকে আসলে তারা এমনভাবে শেখ মুজিবুর রহমানকে পোর্ট্রে করার চেষ্টা করছে যে শেখ মুজিবুর রহমানের আগের যে শাসনামল, সেই শাসনামলের মাধ্যমে তার সেই ভূমিকার মাধ্যমে 72 থেকে 75 পর্যন্ত তার যে দুঃশাসন, তার যে বিরোধী দলের নেতাকর্মীদেরকে যে খুন, জাসদের 30,000 মতো নেতাকর্মী খুন, তার যে আমি আপনাকে আউট অফ নো হেয়ার একটা প্রশ্ন করি, জাস্ট কৌতূহল হচ্ছে সেই জন্য। 1986 সালে বিশ্বকাপ ফুটবল জিতেছিল আর্জেন্টিনা। আমাদের সবারই মনে আছে টিম লিডার ক্যাপ্টেন ছিলেন ম্যারাডোনা। আর কারো নাম আপনার মনে আছে? বলতে পারেন তো একজনের নাম। একটা রাষ্ট্রের একটা আমি কোনো তুলনা দিচ্ছি না, আমি যেটা বলছি যে রাষ্ট্রের জাস্ট একটা ইনস্টিটিউশন বা একটা পার্ট, জাস্ট ফুটবল খেলা, ওইটার সাথে আসলে আপনি রাষ্ট্র বিনির্মাণের সাথে জড়িত, সেটাকে কোনো কিছুর সাথে কোনো কিছু তুলনা দিচ্ছি না। আমি আপনাকে এমনি প্রশ্ন করছি। না, প্রশ্নটি আপনি এমনি করছেন যে মানে এই রাষ্ট্র বিনির্মাণে শুধু শেখ মুজিবের নামটি সবার কাছে পরিচিত থাকবে, অন্য যারা স্থপতি আছে, এই রাষ্ট্র যারা ভূমিকা আছে, তাদের নামটা আসলে মানুষের স্বাভাবিক মনে থাকে না। ব্যাপারটি কিন্তু আসলে এইরকম না। এই জায়গা থেকে আসলে তারা এমন একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছে যে শেখ মুজিবুর রহমানের পরবর্তী যে শাসনামল, সেটির কাছে তারা যাবে না। তারা আগের যে ইয়াটি, আপনি দেখবেন যে সিরাজুল আলম খানের আমি একটা সম্পাদকীয় দেখেছি, তিনি কি করেছেন, সেই 52 সালের পর থেকে 1971 7 মার্চের ভাষণ পর্যন্ত শেখ মুজিবের যে ভূমিকা সেটি লিখেছেন। সেটি লিখার পরে তিনি সরাসরি মাঝখান দিয়ে বাদ দিয়ে তিনি 75-এর যে ঘটনা, পট পরিবর্তন, সেখানে চলে গেছেন। এই যে দেখেন, ইচ্ছাকৃতভাবে বা কোনো একটা আর্টিকুলেট ওয়েতে যে মাঝখান দিয়ে বাদ দেওয়া যাওয়া, এটা আমি যেটা বলছি আসলে আপনি যদি দেখেন বিশ্বে আসলে অনেক রাষ্ট্রপ্রধান আছে যারা ওই রাষ্ট্রের আসলে একটা রাষ্ট্র হিসেবে স্বাধীনতা লাভ করার জন্য বা স্বাধীন রাষ্ট্র হিসেবে বা একটা স্টেট বিল্ডিং হিসেবে অসংখ্য ভূমিকা রয়েছে। আপনি যদি দেখেন, আপনি ফ্রান্সে দেখেন, ফরাসি বিপ্লবের পর ফ্রান্স যখন পলিটিক্যালি ইনস্টেবিলিটি, অস্থিতিশীলতা তৈরি হয়, ওই ফ্রান্সকে একটি মডার্ন স্টেট হিসেবে যিনি আসলে সেটাকে সূচনা করেন পরবর্তীতে, আপনি যদি দেখেন নেপোলিয়ন বেনাপোর্টের কথা, কিন্তু পরবর্তীতে কিন্তু আসলে তিনি যখন ফ্রান্স স্টেটকে যখন একটা স্টেবল অবস্থায় নিয়ে আসেন, আধুনিক ফ্রান্সের একটা পদোন্নতিতে তিনি যখন ফ্রান্সকে নিয়ে আসেন, পরবর্তীতে তিনিও কিন্তু ডিক্টেটর হয়ে যান। আপনি আজকে ফ্রান্সে যান, ফ্রান্সে কিন্তু আজকে আপনি যদি ফ্রান্সের ইতিহাস দেখেন, ফ্রান্সের মানুষ এই নেপোলিয়নের যেমন তার ভালো দিকটা, স্টেট বিল্ডিংয়ের দিক থেকে একটা ফ্রান্সকে একটি মডার্ন রাষ্ট্র হিসেবে তার যে ভূমিকা, সেটিও যেমন তাকে প্রশংসা করে, আবার একই সাথে ফ্রান্সের যে নেপোলিয়ন যে একনায়ক, সেটিও হিসেবে সমালোচনা করে। আপনি যদি আসলে আমাদের পাশের দেশ ইন্দোনেশিয়াতে দেখেন, সেখানে মার্কুজ দেখেন, তার একইভাবে তিনি কিন্তু এই ইন্দোনেশিয়ার রাষ্ট্র গঠনে তার অনেক ভূমিকা রয়েছে। তার ইতিবাচক দিকটাও যখন সেখানে মানুষ প্রশংসা করে, আবার নেতিবাচক দিকটাও কিন্তু প্রশংসা করে। বাংলাদেশে বিগত 15 বছরে এই আমাদের এখানকার ছাত্র সমাজকে যেটা শেখানো হয়েছে যে শেখ মুজিব মানেই হচ্ছে একটা এমন একটা জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়েছে যে আসলে তার আসলে খারাপ দিকগুলো কোনো সমালোচনা করা যাবে না। ওই জায়গা থেকে আসলে আমরা বলছি যে মানে একটা রাষ্ট্র হিসেবে তিনি চাওয়াটা তো সেটাই ছিল না মিরাজ, যে কেউ যদি তার প্রশংসা করতে চায় প্রশংসা করতে পারবে, সমালোচনা করতে চায় সমালোচনা করতে পারবে, কেউ যদি তাকে ছাড়া অন্য কাউকে প্রশংসা করতে চায় সেটাও পারবে, কেউ যদি বঙ্গবন্ধুকেই প্রশংসা করতে চায় সেটাও পারবে। এই জায়গায় তো আসবে, সেই জায়গায় পৌঁছেছে কিনা আসবো আপনার কাছে। এই জায়গাটাতে আমরা মনে করি যে সময় লাগবে, আমি আসবো। ফয়েজ আহমদ, সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দির এলাকায় মসজিদ নির্মাণের ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন হেফাজতে ইসলাম নেতা মুফতি হারুন ইজহার। আজকে বিকেলে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এমন তথ্য জানান। ফেসবুক পোস্টে হারুন ইজহার লেখেন, ঢাকার কিছু তরুণ আলেম উদ্যোক্তা গতকাল আমার সাথে সৌজন্য সাক্ষাতে আসেন। আমি তখন সফরে বের হচ্ছিলাম, মাত্র কয়েক মিনিট কথা হয় তাদের সাথে। সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দির এলাকায় কোনো মসজিদ নির্মাণের অভিপ্রায় তারা ব্যক্ত করেননি। তারা শুধু বলেছেন পর্যটকদের জন্য উপযুক্ত কোনো জায়গায় একটা মসজিদ দরকার এবং এই বিষয়ে তারা অর্থায়নে আগ্রহী। এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য আছে কিনা, কেননা এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হচ্ছে। প্রেস সচিব এই সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেছেন তার ফেসবুকে। সো আপনারা ওয়েল ইনফর্ম ধরে নিয়েই আপনাকে প্রশ্নটা করছি। আমিও একটা পোস্ট শেয়ার করেছি, স্থানীয় প্রশাসনের পোস্ট। সেটা সরকারের কাছে তথ্য আছে। তথ্যটি হচ্ছে একটি ফেসবুক পোস্ট, যেটা আপনি বলছিলেন। দ্যাট ইজ একজন পর্যটক সেখানে গেছে, সে ওখানে উঠে তার কাছে মনে হয়েছে যে এখানে নামাজ পড়ার জায়গা থাকাও জরুরি। পরবর্তীতে যেটা আপনি বললেন যে হেফাজত লিডার, উনি বেসিক্যালি মাদ্রাসার শিক্ষক হিসেবে ওখানে শায়েখ হিসেবে মেনশন করে বলেছেন যে শায়েখকে আমি বললাম এখানে নামাজের জায়গা থাকা দরকার, উনিও আমাকে বললেন যে হ্যাঁ নামাজের জায়গা থাকা জরুরি, কিন্তু এটা অর্থায়ন করবে, আমি রাজি হলাম, আমি অর্থায়ন করব।
এটা হচ্ছে একটা ফেসবুক পোস্টের আলোচনা। এটা নিয়ে একদম, যেহেতু ওখানে মন্দির, নানান উপাসনালয় আছে, অন্য ধর্মাবলম্বীদের জায়গা, সেখানে এটা সরকার জানলো, এই ফেসবুক পোস্টটাই দেখলো এবং ইমিডিয়েটলি সরকার ব্যবস্থা নিল। আসলে ওখানে কোনো এরকম ঘটনা আছে কিনা বা যাদেরকে মেনশন করা হয়েছে আপনারা এই ধরনের কিছু জানেন কিনা। আপনি যেটা বললেন, আমি আপনার এই পোস্টে অন্তত আমি দেখিনি, যেটা আপনার কাছ থেকে আমি ইনফর্ম হলাম যে ওনারা বলছেন যে এই ধরনের কোনো উদ্যোগ নেই। এটা নিয়ে এটা মানে এটা ডিসকাশনের যমুনা টেলিভিশনের এই টকশোতে পর্যন্ত আলোচনার মতো এখনো এটা মেরিট তৈরি হয়নি। কেন বলছি, কারণ আপনি একটা ফেসবুক, নো, এটা খুব সেন্সিটিভ ইস্যু না। দেখুন, সেন্সিটিভ আমরা করে ফেলছি কিনা সেটা ব্যাপার। ইমিডিয়েটলি অথরিটি, প্রশাসন, স্থানীয় প্রশাসন এটা দেখা মাত্রই ব্যবস্থা নিয়েছে, যে জানার চেষ্টা করেছে এই ধরনের না, কোনো ঘটনা নেই, এই ধরনের কোনো ঘটনা নেই। আসিফ মোহাম্মদ শাহনসার, জুলাই জাতীয় সনদ 2025-এর সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া চূড়ান্ত হয়েছে। সনদের 84টি সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর কী অবস্থান তা সংযোজন করা হয়েছে এতে। খসড়াটি শনিবার 30টি রাজনৈতিক দল এবং জোটের কাছে পাঠিয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন। আগামী 20 আগস্টের মধ্যে মতামত জানাতে বলা হয়েছে। খসড়ায় বলা হয়েছে, সংবিধান ও আইনের উপর প্রাধান্য পাওয়া সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না আদালতে, থাকছে আইনি ভিত্তিও। জুলাই সনদ সংবিধান সহ সব আইনের উপর প্রাধান্য পাবে, এর ভিত্তি নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না। এই সনদ কি তাহলে বিকল্প সংবিধান হয়ে উঠছে কিনা? একটি দেশের সংবিধান হচ্ছে সেই দেশের সর্বোচ্চ আইন, সর্বোচ্চ আইনের চেয়েও যে সনদের গুরুত্ব বেশি হবে সেটাও কি সংবিধান কিনা? বিষয়টি কিভাবে দেখছেন? না, ধন্যবাদ আপনাকে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, মানে আপনি যেটা বললেন যে এটাকে আমি সংবিধানের উপরে, মানে সংবিধানের উপরে একটা সুপার সংবিধান তৈরি করছে কিনা, সমস্যাটা হচ্ছে আপনি যদি ডকুমেন্টটা দেখেন, এই ডকুমেন্টটাকে আসলে সুপার সংবিধান হওয়ার যোগ্য কিনা সেই প্রশ্নটা থেকে যাচ্ছে। কারণ যে কারণে আমি বলছি যে আপনি যে বললেন যে 84টা এখানে প্রস্তাব দেওয়া আছে, এখানে তো অনেকগুলো প্রস্তাবের ভেতরে নোট অফ ডিসেন্ট আছে। আপনি তো এইসব বিষয়ে ঐকমত্যে আপনি আসতে পারেননি। তো আমরা যেটাকে, আমি এখনও যে জিনিসটা আমার নিজের কাছে পরিষ্কার না, যে আপনি যখন এটাকে মানে সংবিধানে এসে করছেন, তখন কি আপনি কি বলছেন যে আপার চেম্বার উচ্চকক্ষ থাকবে, উচ্চকক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে, এইটুকু বলছেন? নাকি আবার ব্র্যাকেটে বলে দিচ্ছেন যে এখানে বিএনপি এবং এই দলগুলোর হচ্ছে ডিসেন্ট আছে? সো আপনার কোনটা যাচ্ছে? এইরকম একটা ডকুমেন্ট যেইটাতে আপনি আসলে কোনো নিশ্চয়তা দিতে পারছেন না যে শাসন ক্ষমতার এই পরিবর্তনটা আসলে কোন জায়গায় হবে, সেটাকে আপনি আসলে কিভাবে বাস্তবায়ন করবেন সেটা একটা ব্যাপার। বাস্তবায়ন করার পরে আপনি এই যে সুপার সংবিধান বানাবেন, সেইটার আপনার স্ট্যাটাসটা কীরকম হবে সেটা একটা মানে ব্যাপার। কারণ এইখানে তো শুধু এই ব্যাপারটা না, আপনার এখানে বেশ কিছু সমস্যা আমরা জানি যে অলরেডি আছে। নোট অফ ডিসেন্টের ইস্যুটা তো আছে। আমরা যে কথাটা বারবার বলে আসছি, আপনি যখন সংস্কারের কথা বলছেন, তো তখন হচ্ছে গিয়ে আপনার যে বিভিন্ন ধরনের আমরা চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলছি, সেই চেক অ্যান্ড ব্যালেন্সগুলো আপনি এখানে এনশিওর করেছেন কিনা। এখন আপনি চেক অ্যান্ড ব্যালেন্স এনশিওর করেননি ধরে নিচ্ছি, তাহলে আপনি আবার কনস্টিটিউশনে সেটাকে রাখছেন, যে কনস্টিটিউশনে আপনি এখন প্রমিস করছেন যে আপনি চেক অ্যান্ড ব্যালেন্স দেবেন, তাহলে এই দুটো জিনিস তো আবার সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। আপনি যে সনদটি দিচ্ছেন, সেই সনদ যদি হচ্ছে কি সেই চেক অ্যান্ড ব্যালেন্স এনশিওর করতে না পারে, তো তার মানে তো হচ্ছে কি আপনি সংবিধানে কোনো চেক অ্যান্ড ব্যালেন্স এনশিওর করতে পারছেন না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যে স্বাধীনতার যে ব্যাপারটি ছিল, সেটার ব্যাপারে আপনি দেখেন প্রত্যেকটাই নোট অফ ডিসেন্ট আছে। আপনি হচ্ছে গিয়ে একই সাথে দেখেন আর্টিকেল 70 নোট অফ ডিসেন্ট আছে। আপনি দেখেন হচ্ছে গিয়ে আমাদের যে মূলনীতির যে প্রশ্ন, সেখানে নোট অফ ডিসেন্ট আছে। নারীর ভোটাধিকারের, নারীর যে নির্বাচনে অংশগ্রহণের আসন, সেখানে নোট অফ ডিসেন্ট আছে। তাহলে এই যে 84টা, এর মধ্যে অনেকগুলোতে আমরা একমত, সেটা ঠিক আছে। তাহলে এই যে বাকি এই সকল নোট অফ ডিসেন্ট নিয়ে এই জিনিসটাকে আপনি কিভাবে আগাবেন আমি আসলে নিশ্চিত না। যেমন একই সাথে আপনি যে কথাটা একটু আগে বললেন যে এইটার আইনি ভিত্তি দিতে হবে, আইনি ভিত্তি আমি কোনটার দেবো? মানে যে বিষয়ে আমি এগ্রি করেছি ততটুকুর আইনি ভিত্তি, যে বিষয়ে ডিসএগ্রিমেন্ট আছে সেই ডিসএগ্রিমেন্ট সহ আইনের ভিত্তি, অ্যান্ড দেন এটাকে যখন আমি বাস্তবায়ন করতে যাবো আমি কতটুকু বাস্তবায়ন করব, এই জায়গাটায় আমি এখন পর্যন্ত কোনো ধরনের ক্ল্যারিফিকেশন পাইনি। এবং আপনি যদি ছেড়ে দেন এইভাবে যে দল পরবর্তীতে ক্ষমতায় আসবে সে তার নোট অফ ডিসেন্ট অনুযায়ী এটাকে বাস্তবায়ন করবে, তাহলে তার ইচ্ছা অনুযায়ী পুরো জিনিস আছে। আপনি রাষ্ট্রের কনস্টিটিউশন বানাচ্ছেন, কনস্টিটিউশনকে তো আপনি একটা দল দিয়ে বানাচ্ছেন, তাহলে আসলে পুরো জিনিসটার গ্রহণযোগ্যতা থাকছে না। আসিফ আশরাফি পাপিয়া, জুলাই সনদের চূড়ান্ত খসড়ার কিছু বিষয় অসামঞ্জস্যতা রয়েছে, পাশাপাশি কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। যমুনা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথাগুলো বলেছেন, আমাদের নিউজে যাচ্ছে। সালাউদ্দিন আহমদ জানান, জুলাই সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী 20 আগস্টের মধ্যে মতামত জানাবে বিএনপি। জুলাই সনদের কোন কোন বিষয়গুলোতে অসামঞ্জস্যতা আছে, সঠিকভাবে উপস্থাপিত হয়নি কোন বিষয়গুলোতে? আসলে নিকল, এই যারা যাচ্ছে ওখানে ফিজিক্যালি, তাদের বাইরে
দলীয়ভাবে যে সবার এই ব্যাপারে ধারণা আছে সেটা কিন্তু না, কারণ যিনি যাচ্ছেন তিনি তো তার মতো করে যাচ্ছেন, খসায় কি আছে আমরা তো মোটামুটি তার মতো করে যাচ্ছেন। এখন স্বাভাবিক কারণে আমরা যারা বাইরে থাকি প্রেস কনফারেন্সটুকু যেমন আপনিও দেখছেন সেটুকু আমিও কিন্তু দেখছি। এর বাইরে আপনি যদি মনে করেন এনসিপিতে হয় কিনা আমি জানি না, যে একবারে পলিটিক্যালি মিটিং টিটিং ডেকে কোন বিষয়ে কি যাব না যাব, কিভাবে কি করব, কোন বিষয়ে স্ট্যান্ড নেব, কোনটাকে নেব না, কোনটা অদূর ভবিষ্যতে ভালো হবে রাষ্ট্রের জন্য, কোনটা হচ্ছে মন্দ হবে রাষ্ট্রের জন্য, কোনটা স্বৈরাচার হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য মোক্ষম হাতিয়ার হবে, কোনটা গৌণ হাতিয়ার হবে, এই বিষয়গুলো তো আসলে আমরা প্রেস কনফারেন্স আমরা দেখি, আপনাদের কাছে আমাদের চেয়ে বেশি তথ্য আছে, যার কারণে এই বিষয়ে স্পেসিফিক মন্তব্য করা আমার জন্য খুবই ডিফিকাল্ট। কারণ না জেনে না বুঝে স্পষ্ট ধারণা না নিয়ে ধারণার বশবর্তী হয়ে এইরকম একটা বিষয় নিয়ে মন্তব্য করা যথেষ্ট। সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আপনি বিএনপি দলের সাবেক এমপি, আপনি যদি না জানেন তাহলে আপনাদের দলের আসলে গণতন্ত্র চর্চা নিয়ে এমনিতেই নানান প্রশ্ন, নতুন করে কিন্তু প্রশ্ন ওঠে। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি, বাংলাদেশ সে যেন কখনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য না হয় সেই প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এই দেশ কখনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন হতে না পারে, সেই আমাদের প্রত্যাশা। আওয়ামী লীগও কিন্তু মৌলবাদ জঙ্গিবাদের ভয় দেখাতো, বিএনপি মৌলবাদ বলতে আসলে কি বোঝাচ্ছে? মৌলবাদীদের কোনো তৎপরতা কি আপনাদের নজরে পড়ছে? এখানে মৌলবাদ জঙ্গিবাদ বলে ব্যাপার না। আওয়ামী লীগের সময় জামাত ইসলামও নির্যাতিত, আমরা নির্যাতিত। নিরাপদ সড়ক আন্দোলন থেকে বাংলাদেশের শিক্ষিত অশিক্ষিত এলিট পার্সন থেকে মেরিন ইঞ্জিনিয়ার থেকে বৈমানিক থেকে সবাই কিন্তু নির্যাতিত। এখানে কোনো শ্রেণীর উপর যে একক অত্যাচার রাজনৈতিক করতাম আমরা, বেশি অত্যাচার হবে, বেশি মামলা হবে, বেশি জেলে যাব, বেশি রিমান্ড নেব, সেটা ঠিক আছে। কিন্তু এখানে মেইন যেটা বিষয় যে মুক্তিযুদ্ধের চেতনার ব্যাপারটা, মুক্তিযুদ্ধ যখন হয়েছে তখন হচ্ছে জামাত ইসলাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদের অবস্থান ছিল, এবং এই অবস্থানটা কাটানোর জন্য তারা আন্ডারগ্রাউন্ডে যেগুলো করেছে তো করেছে, এবং জুলাই আগস্টের অভ্যুত্থানটাকে মুক্তিযুদ্ধের প্যারালাল কি এর চেয়ে অধিক একটা বিষয় নিয়ে তারা কিন্তু আগাচ্ছিল। এখন যারা আমাদের এনসিপি, এদের তো বয়স্কত কারণেই মুক্তিযুদ্ধের পরে ওনাদের জন্ম, আর তারা হচ্ছে আগে জন্ম হওয়ার পরও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী। এখন এই মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী অবস্থানটা আপনি দেখেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, সেটা কিন্তু কম নির্মম নিষ্ঠুর না। আপনি শাহজাহান সিরাজ থেকে, দীপালি সাহা থেকে, বসুনিয়া থেকে শুরু করে ডাক্তার মিলন থেকে, জিহাদ থেকে অনেক মর্মান্তিক ঘটনা কিন্তু ঘটছে। কিন্তু দেখেন তার পরবর্তী পর্যায়ে এইটা নিয়ে যে সম্মান দেওয়া কি মর্যাদা দেওয়া কি স্বীকৃতি দেওয়া, এটাই বাংলাদেশের দুর্ভাগ্য যে 1971 সালে মুক্তিযোদ্ধার জায়গায় যখন ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পায় এবং মুক্তিযুদ্ধের সনদ যখন বিক্রি হয়, তখন 71-এর মুক্তিযোদ্ধাকারী যারা বেঁচে আছে মুক্তিযোদ্ধা, তাদের হৃদয়টা যে চৌচির হয়ে যায়। আবার 80-র দশকের যে রাজনীতিতে ওই দিবস হিসেবে এখন পালন চলছে, অদূর ভবিষ্যতে জুলাই আগস্টের যে অভ্যুত্থানটাকে প্রথমে একটা কালিমা লাগানোর যে ব্যাপক প্রবণতা, এইটাকেই কেন্দ্র করে হয়তো তারেক রহমান সাহেব উনি বলেছেন যে এখানে রাজাকার শব্দটা আমি বলতে চাই না, কারণ রাজাকার শব্দের আবিধানিক অর্থটা হচ্ছে ভিন্ন। এখানে আমি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সংগঠনই বলতে চাই, এবং তারা যে বিভিন্ন ফাঁদ পেতেছে মানুষের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করা থেকে শুরু করে বিভিন্নভাবে যে চালাচ্ছে, এইটা আসলে বাংলাদেশের জন্য নিয়ন্ত্রণহীন অবস্থার দিকে চলে যাচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম, মুখের অশালীন অশ্রাব্য বাক্যবায় থেকে শুরু করে এইটার পরিসমাপ্তি হোক, আর কিছুটা হলেও নিয়ন্ত্রণ হওয়া প্রয়োজন। নিয়ন্ত্রণ করতে গেলে তখন বলা হবে যে বাক স্বাধীনতাতে হরণ করা হচ্ছে। তো অতিরিক্ত স্বাধীনতা পেয়ে যে চোরাগুপ্তাভাবেই কিন্তু চলছে, তারা ওপেনলি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি কি ওপেনলি প্যানেল দিয়ে ওপেনলি মিছিল মিটিং করে অংশগ্রহণ করা থেকেও তারা বিরত থাকতে যাচ্ছে। তো এইগুলো তো হতাশাব্যঞ্জক। জি, মোহাম্মদ মিরাজ মিয়া, আপনারা বলছেন লন্ডনে গিয়ে প্রধান উপদেষ্টা সিজদা দিয়ে এসেছেন। আচ্ছা, আপনারাই তো তাকে নিয়োগ দিয়েছেন, তিনি কি আসলে কেবলা পরিবর্তন করলেন, নাকি আপনারা নিজেদের শরীর থেকে কিংস পার্টির গন্ধ লুকোতে এখন তার সমালোচনা করছেন? আমরা আসলে যেটি বলছি, দেখেন জুলাই যে ঘোষণাপত্রটি হয়েছে, আমরা আমাদের স্পষ্ট করে বলেছি যে আমরা জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, কিন্তু জুলাই সনদে ছাড় দিব না। ওই জায়গাটি থেকেই কিন্তু আসলে পরবর্তীতে আমাদের প্রধান উপদেষ্টাকে নিয়ে সমালোচনাটি করা হয়। সেটি হচ্ছে জুলাই যে ঘোষণাপত্রটি, এই ঘোষণাপত্রটি যখন পাঠ করা হয় একদম শেষের দিকে যদি আপনি দেখেন 26 কিংবা 27 নম্বর যে পয়েন্টটি আছে, ওখানে বলা হয়েছে যে আমাদের
এই জুলাই যে ঘোষণাপত্র সহ রাষ্ট্রের যেই সংস্কারগুলো নিয়ে সব রাজনৈতিক দল একমতে আসছে, ওই সংস্কারগুলো হবে পরবর্তী নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের দ্বারা যেই সংবিধানটি হবে, মানে যেই সংবিধানটি সংস্কার হবে সেখানে এটিকে অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ তিনি একটি স্পষ্ট করে দিচ্ছেন যে নতুন যে সংবিধান, সেই সংবিধানটি হবে না, এবং এই যে রাষ্ট্রের যে সংস্কারগুলো, এই সংস্কারগুলো আসলে তিনি পরবর্তী নির্বাচিত সরকার হাতে ছেড়ে দিচ্ছেন। অথচ একইভাবে কন্ট্রাডিক্টরি এই জায়গাটাতে আবার যে আমাদের যে জাতীয় ঐক্যমত কমিশন, তিনি কিন্তু জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি, প্রধান উপদেষ্টা। ঐক্যমত কমিশনের অধীনে এই যে 166টি যেই সুপারিশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে যে স্প্রেডশিট পাঠানো হয়েছে, সেখানে আবার স্পষ্ট করে বলা আছে যে এই যেই সকল সুপারিশে সকল রাজনৈতিক দল একমত হবে, ওই সুপারিশগুলো বাস্তবায়ন কী পদ্ধতিতে হবে, ওখানে 6টা বিষয় আছে। গণভোট আছে, অধ্যাদেশ আছে, গণপরিষদ নির্বাচন আছে, নির্বাচিত সংসদ আছে। এটি কিন্তু ঐক্যমত কমিশনে এখনও আলোচনাই হয় নাই, রাজনৈতিক দলগুলোর সাথেও এগুলো নিয়ে আলোচনা হয় নাই, মীমাংসাও হয় নাই। এগুলো ধাপে ধাপে আলোচনা হবে সামনে। অর্থাৎ আপনি কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করবেন, এই ব্যাপারটি নিয়ে এখনও আলোচনাই হয়নি ঐক্যমত কমিশনে, এটি এখনও আনডিসাইডেড। কিন্তু এখানে আপনি সভাপতি হয়ে আনডিসাইডেড রেখেছেন, কিন্তু আপনি জুলাই ঘোষণাপত্রে স্পষ্ট করে বলে দিচ্ছেন যেটি পরবর্তী নির্বাচিত সরকার এসে তারা সংবিধানটি সংশোধন করবে। এই জায়গা থেকে আমরা বলছি যে ডক্টর ইউনূস স্যার তিনি যেই বিপ্লবের আকাঙ্ক্ষা নিয়ে এখানে এসেছেন, সেটি আসলে তিনি ধূলিসাৎ করছেন। এই কারণে আমরা বারবার বলছি যে জুলাইয়ের যে সনদটি আছে, এটির আইনি ভিত্তি দিতে হবে, সাংবিধানিক ভিত্তি দিতে হবে, এবং আগামীর যে নির্বাচন, আমরা আসলে নির্বাচন বিরোধী না, সেই নির্বাচনটি ফেব্রুয়ারিতেই কেন করতে হবে? আপনি প্রয়োজনে 1 মাস আগে সেটি জানুয়ারিতে নিয়ে আসেন, কিংবা আপনি ডিসেম্বরে নভেম্বরে নিয়ে আসেন, কিন্তু এই নির্বাচনটি হবে গণপরিষদ নির্বাচন। এই জায়গাটি থেকে আমরা আসলে বলছি যে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে আমরা ছাড় দিল, জুলাই সনদের ব্যাপারে আসলে আমরা ছাড় দিতে রাজি নই, এবং এই জায়গাটি থেকে ডক্টর ইউনূস স্যারের যে সমালোচনাটি সেটি এসেছে। জি, সনদের বিষয়ে ছাড় না দিয়ে আপনারা কি করেন সেটা নিশ্চয়ই সময়ই বলে দেবে। ফয়েজ আহমদ, দায়িত্ব নেওয়ার 2 সপ্তাহের মাথায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার ভাষণে বলেছিলেন আমাদের সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন, কিন্তু বছর পার হয়ে গেল। কে রাত জেগে কাজ করার পর পূর্বাচলে হাঁসের মাংস খায় না ওয়েস্টিনে যায়, এছাড়া আমরা আসলে খুব বেশি কিছু উপদেষ্টাদের সম্পর্কে জানতে পারছি না। উপদেষ্টারা জি করছে, হিসাব তো পাচ্ছেন না, সম্পদের হিসাব আর সেই হিসাব তো আলাদা। সেই হিসাব আসলে সাংবাদিক হিসেবে জেনে আমাদের খুব বেশি লাভ হচ্ছে কিনা জানি না। কবে উপদেষ্টারা সম্পদের হিসাব দিবেন ফয়েজ আহমদ? দেখুন, কিছু কিছু উপদেষ্টা তার সম্পদের হিসাব প্রধান উপদেষ্টার কাছে দিয়েছেন, বা সরকারের কাছে যে পদ্ধতিতে ক্যাবিনেটের মাধ্যমে দেওয়া দরকার মনে করে দিচ্ছেন। আস্থা রাখেন যে সব উপদেষ্টারাই তাদের সম্পদের হিসাব দিয়ে যাবেন, এটা নিয়ে উদ্বেগের কিছু নেই। আমি আপনাকে একটা জাস্ট অন্য বিষয়ে, আপনি পাপিয়া আপাকে যেটা বলছিলেন জনাব তারেক রহমানের বক্তব্য, যে বাংলাদেশ যেন মৌলবাদ এবং জঙ্গিবাদ ফিরে না আসে, বা এই ধরনের কোনো একটা বক্তব্য, আপনি সেখানে বলছিলেন যে আমরা আওয়ামী লীগ আমাদেরকে ভয় দেখে। দেখেন, স্বজন হারানোর বেদনা শুনলেই কথা দেশের মানুষের হাসি আসে, কারণ স্বজন হারানোর বেদনা তো হাসির কোনো বিষয় হওয়ার কথা ছিল না, এটা তো বেদনার হওয়ার কথা ছিল, কিন্তু এটাকে হাসির জায়গায় আমরা নিয়ে গেছি। আপনি ষড়যন্ত্র, এটা তো এক্সিস্ট করে, আপনি বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ার এগুলি এক্সিস্ট করে, মৌলবাদ জঙ্গিবাদ এগুলিও এক্সিস্ট করে। মুশকিল হচ্ছে এই জিনিস টোটালি, এই বিষয়গুলিকে এমন রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, এই বিষয়গুলির প্রতি মানুষ আস্থা উঠে গেছে। এখন যখনই আপনি প্রকৃতার্থেই একটি ক্রসফায়ারের ঘটনা ঘটবে, প্রকৃতার্থেই একটি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটতে পারে, আপনি আগের জায়গায় চলে যাবেন। এটা কি সেই আগের বন্দুকযুদ্ধ ফিরে এলো কিনা? আপনি যখন মৌলবাদের কথা বলবেন বা উগ্রবাদের কথা বলবেন, আপনি আবার আগের জায়গায় যাবেন। সুতরাং আমাদের এখানে একটু মাঝখানে একটু টিপ্পনি কাটার মতো করেই বলি, একটা সময় কি আপনারা যখন দায়িত্ব ছেড়ে চলে যাবেন, তখন কি আপনাদের সরকারের নাম শুনলে মবের কথা মনে হবে? আপনি যদি সেভাবে উপস্থাপন এটা করতে চান, হতে পারে। দেখুন, আমি আপনাকে মানে এই সরকার যে মবের মতো একটি জঘন্য জিনিসকে ফেস করতে হয়নি, সেটাকে তো আমরা অস্বীকার করছি না, কিন্তু আনফর্চুনেটলি হয়েছে কি জানেন, অনেক ন্যায়সঙ্গত দাবিকেও, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনকেও মব বলে চালিয়ে দেওয়া হয়েছে। এর থেকে জঘন্য বেআইনি কর্মকাণ্ডকে কখনো কেউ মব বলেনি। সুতরাং এটা একটা পপুলারিটি যদি পেয়েছে, আপনি মব বলেন, আমাদের সরকারের সময় পেয়েছে, এটা আমাদের অর্জন, তাই তো? এটা কি এই যে ঘটনাটা ঘটেছে, কে ঘটিয়ে গেছে ভাই? কেন ঘটেছে? এই জায়গায় কেন আসতে হলো আমাদেরকে? আমার কোনো ফোর্স নেই, বাহিনী নেই, মানুষ যে রাত জেগে ডাকাত পাহারা দিয়েছে, সেটা যদি সেই সময়টা মব পপুলার হতো, তাহলে বলতেন আপনারা ডাকাতির ভয়ে মব পাহারা দিচ্ছে, এরকমই হয়ে যেত। হ্যাঁ, সুতরাং ওই বাস্তবতায় আপনি কোনটাকে কিভাবে ট্যাগ করবেন, সেটা সিদ্ধান্তটা আপনার।
একদম সময় নেই, ছোট করে উত্তর চাই। আজকে পরিবেশ উপদেষ্টা 2020 সালের একটা ঘটনার কথা উল্লেখ করে বলেন যে সেই সময় আমরাও সোচ্চার ছিলাম, প্রশাসনকে আমাদের সঙ্গে আনতে পেরেছিলাম। এবার হলো কি সর্বদলীয় ঐক্যের কথা যে আমি বলেছিলাম, সর্বদলীয় ঐক্যের কারণে প্রশাসন নিশ্চয়ই যোগ সাজস্যের ছিল, তাহলে তারা এখন বের করতে পারে কিভাবে পাথরগুলো কোথায়। আবার নীরবতাও ছিল, তারা হয়তো অতটা ঝুঁকি নিতে পারছিল না। মানে 2020 সালে প্রশাসনকে একজন পরিবেশ কর্মী পাশে পেলেন, আর এখনকার প্রশাসনকে দুজন উপদেষ্টা পাশে পেলেন না। এই প্রশাসন এই সরকারের কথা শোনে না। আপনি দেখুন, আপনি একজন উপদেষ্টা যে মন্তব্যটি করেছে সেখানে উনি কমপ্লিটলি একটা কনক্লুশন টেনে নিয়ে এসেছেন উনি নিজেই। উনি বলেছেন তো যে আমরা উনি বলছেন উনি 2020 সালে একজন ইন্ডিপেন্ডেন্ট গ্রিন ওয়ার্কার ছিল, গ্রিন অ্যাক্টিভিস্ট ছিল, পরিবেশ কর্মী ছিল। সেই সময় উনি পেয়েছেন একটা পার্টিকুলার ইস্যুতে, এখন পাননি, উনি স্বীকার করছেন। এই যে পাননি বলা, স্বীকার করা, আমি কোনো দুর্বলতা দেখি না। দেখুন এখানে কতগুলি স্টেক, আপনারা কাগজে রিপোর্ট দেখেছেন না, সব দল এক হয়েছে পাথর খাওয়ার জন্য, সব দল এক হয়েছে। সে জায়গায় তো তার মানে কি প্রশাসন কি সারা দেশের প্রশাসনের একটা ন্যাচারাল পদ্ধতি আছে যে স্থানীয় যারা পলিটিশিয়ান, মান্যগণ্য লোক, তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা। কখন কি জন্য সমন্বয় করে সবসময় তো সেটা আমরা বলতে পারি না। জি, ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, একদম শেষ প্রশ্ন। সিলেটে পাথর লুটপাটের বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জনগণের শক্তিই শেষ পর্যন্ত জয়ী হয়। রাজনৈতিক সমর্থন যতই থাকুক, জনগণ যদি রুখে দাঁড়ায়, লুটেরা চক্র টিকতে পারে না। রোববার সচিবালয়ে মানে আজকে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেছেন যে জনগণ রুখে দিতে পেরেছে বলে পাথরগুলো ফেরানো গেছে। বুলেটের সামনে বুক পেতে দিয়ে অভ্যুত্থান করলো জনগণ, আবার পাথর লুট কিংবা সন্ত্রাস ঠেকাতেও জনগণকে যদি বুক পেতে দাঁড়াতে হয়, সরকার কি করবে? সোজা কথা বলতে গেলে এটা হচ্ছে নিজের ব্যর্থতাকে আড়াল করার জন্য জনগণকে গ্লোরিফাই করা। সোজা কথা, আপনি সরকারে আছেন, আপনি যদি বলেন যে আমার কথা শুনছে না, রেসপন্সিবিলিটি আপনার। আপনি যত যাই বলেন না কেন, এই রেসপন্সিবিলিটি অন্য কারো কাছে যায় না। এই সরকার অনেক দুর্বলতা আছে, অনেক কিছু আছে, অনেক অর্জন আছে, সবই আমি অ্যাকনলেজ করি। এই সরকার একটা জিনিস কখনো করেনি আমার কাছে, যেটা মনে হয়েছে অ্যাটলিস্ট টপ লেভেলে, ইনকম্পিটেন্সিকে কখনো পানিশমেন্টের মধ্যে নিয়ে আসেনি। তাহলে এইটা যদি না হয়, তাহলে আপনি গ্লোরিফাই করতে পারেন, আপনি হয়তো হচ্ছে একটা চমৎকার স্টেটমেন্ট দিতে পারেন, কিন্তু সেটা আসলে আমার মনে হয় না যে সমস্যার সমাধান করে না। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, চলতে থাকবে। আগামী বৃহস্পতিবার রাত 9টায় আবারও দেখা হবে।